দেশ ছাড়া হয়েছি, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যারা রাজনীতিতে এসেছিলাম একটা দাবি নিয়েই এসেছিলাম, তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না। ঘটনাগুলি রিসেন্টলি ঘটেছে যেগুলি জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে। গত ২০-২৫ দিন ধরে আমার উপরে খুব, আমি কিন্তু সেই ধরনের মানুষ না। আপনি বক্তৃতায় বলেন আপনার চেয়ে বড় মাস্তান আর নাই, অন্য দলকে সামলাতে পুলিশ বা অন্য বাহিনীর দরকার নাই আপনার। আর আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল, আমার কাছে আগে মনে হতো যখন আমি তুলমগঞ্জে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই, কিংবা ৯৬ এর পরেও যখন এমপি হয়েছি ২০০১ পর্যন্ত, যে আমি আসলে পাওয়ারফুল। বাট আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ। বিকজ আমাকে এখন দায়িত্ব নিয়ে যদি কথা বলতে হয়, আমার হাতটা পাটা দুটোই বাঁধা। এই সরকারের সময় এসে আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে কেন? ওইভাবে আমি বলছি না যে হাত পা বাঁধা, বিকজ আমি একটা রেসপন্সিবল পারসন। হ্যাঁ, তা আমি আমার দায়িত্বটা অন্য কারোর উপর চাপাতে চাই না। আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমার কি বিবেকবোধ নাই? আমার কি, আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত। আমি মনে করি এটাই আমার শ্রেয়, আমি মনে করি অন্তপক্ষে এটা। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেলিং দ্য ট্রুথ। আর আমরা যারা রাজনীতি করি, রাজনীতিতে এখন একটা জিনিসই করি, যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে যে লোকটা ভালো মানুষ ছিল। দ্যাটস ইট। এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই। আমরা একটা মায়ের ৩টা ভাই আমরা এমপি হয়েছি। বাবা ছিলেন এমপি, দাদা ছিলেন এমপি, ৩ জেনারেশন ধরে। হ্যাঁ, অভাব দেখেছি, অনটন দেখেছি, পয়সা দেখেছি, কষ্ট দেখেছি, দেশ ছাড়া হয়েছি। তো একটা জিনিস করতে চাই, মানুষের জন্য কাজটা করতে চাই। বাট আপনি যে কথাটা বলছেন, আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি ১৪ বছর বয়সে ১৯৭৫ সনের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে, তখন কিন্তু এই চিন্তা করে আসি নাই যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো। এই চিন্তাও করে আমরা আসি নাই। আমি পবিত্র কাবা ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে। রাজনীতিবিদ হিসেবে আপনি সফল না ব্যর্থ, কি মনে হয় শামীম ভাই? জনগণ আপনাকে কেন মনে রাখবে? জনগণ আপনাকে মনে রাখবে কারণ শামীম ওসমান খুব, শামীম ওসমানকে মানুষ খুব ভয় পেত। জনগণ খুব মনে পড়বে যে শামীম ওসমান আসলে খুব পয়সাওয়ালা লোকের, দামি লোকের ছেলে বা নাতি। জনগণ আপনাকে মনে রাখবে কারণ হচ্ছে যে আপনি অনেককে উপকার করেছেন বা নাকি অপকার করেছেন। কি জন্য জনগণ আপনাকে মনে রাখবে রাজনীতি হিসেবে? খালেদ ভাই, এই একই কথা, মানে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা। রাজনীতি থেকে সরতে চাই। হ্যাঁ, রাজনীতি থেকে সরতে চাই। আমি ক্ষমতা লোভী লোক না। হ্যাঁ, এটা আপনি কি এখন আপনি কি এখন রাজনীতিতে ফর্মে আছেন? আমি রাজনীতিতে ফর্মে আছেন ভাই, কথা শেষ করলে আপনি বুঝতে পারবেন। সো সেখানে আমি একটা কথা মানে আমি জানতে চাইছিলাম যে আপনি ফর্মে আছেন কিনা করে এটা বলতে চাই। খালেদ ভাই, আপনি শুনে খুশি হবেন যে নারায়ণগঞ্জে যে কটা বড় কাজ হয়েছে, এক্সেপ্ট নারায়ণগঞ্জের যে ৩০০ শয্যা হাসপাতালটা, ওইটা আমার বড় ভাই নাসিম ওসমান ওনার সময় উনি করেছিলেন। উনি আজকে দুনিয়াতে নাই, হয়তো এই জন্য মানুষ ওনাকে মনে রাখে। আর এছাড়া যতগুলি বড় কাজ আছে আল্লাহর হুকুমে, রসুল পাকের ওসিলায় এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার, আমার নারায়ণগঞ্জে আমরা কিন্তু এই প্রজেক্টগুলি করতে পেরেছি। আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই, আর কোনো সত্য নাই। দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে। আমার মনে হয় যে নারায়ণগঞ্জের মানুষ মনে করবে যে ওকে ফাইন, আমরা স্যাটিসফাইড যে ও যা করেছে, কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষের ঋণ শোধ করতে পারবো না তারা আমার জন্য যা করেছেন। আলাদা বাংলাদেশের ভিতরে আলাদা একটা বাহিনী করে আলাদা একটা দেশ করে ফেলেছে যেখানে কোনো আইন নাই, কানুন নাই। সেই ক্ষেত্রে আপনি এগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার কতটা দায়? এটি প্রশাসন, আপনারা যারা আইন প্রণেতা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কার দায় আসলে এখানে? আমি তো জাতীয় পর্যায়ের নেতা না, আমার এলাকাটা ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আমি আমার এলাকাতে যেমন আল্লাহর রহমতে বলতে পারি যে গতকাল রাত্রে আমার এসপি সাহেবের সাথে কথা হলো যে আমাদের এলাকার অবস্থা কি। শামীম ভাই, আপনাদের ৩৫০ জন এমপিদের মধ্যে আমি নাম বলবো না, সংখ্যা বলবো না, কিন্তু অনেক এমপি দল বেঁধে গিয়ে এসপির রুমে বসে আছেন, সেরকম সিনও কিন্তু আমি অনেকবার দেখেছি। তদবিরের পর তদবির করছেন এসপির সাথে একটা, মানে আপনি জানেন যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এবং দ্যাটস দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য প্রবলেম। যে আমি যদি আমার একটা জিনিস কি খালেদ ভাই, আমি একটা জিনিস মনে করি, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে। আর আমি রাজনীতি করতে এসেছি, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে। আমি যদি আমাকে নিজেকেই সম্মান করতে না পারি খালেদ ভাই, আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা কিভাবে সম্মান করব? যে এই লোকের আত্মসম্মান বোধ নাই, হ্যাঁ, সেই ধরনের কাজ করতে পারে। আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায় নীতির উপরে থাকে। আমরা যেহেতু ন্যায় নীতির উপরে থাকা, আমি বলি না আমি পারফেক্ট, কিন্তু যারা কিন্তু আত্মসম্মান বোধের ক্ষেত্রে শামীম ভাই, আত্মসম্মান বোধের ক্ষেত্রে একটি বড় পাহারাদার নাকি এরকম হয়ে উঠেছে যে অনেকে এরকম বলছেন বা কেউ এরকম বলছেন যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের
ভিজিলেন্সে বা কেউ কেউ যদি বলেন অনুগ্রহে বা কেউ কেউ বলেন যে তৎপরতায়, সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা কম? এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্ন ভাবে বিশ্লেষণ করবেন। যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন, যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন। ঠিক আছে, একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঢেউয়ের তালে পড়ে তখন ওই সমুদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পাড়ে ভিড়াতে হবে। আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা ডুবান, তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে। বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট। এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না, আমি আমার নিজের জবাবটা দিতে পারি, আমি আমার জায়গাটার কথা বলতে পারি, আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু ব্লেমটা এসে সরকারের উপরে কিংবা সরকারি দলের আমরা যারা আছি আমাদের উপরে এসে পড়ে। এখন টু বি অনেস্টলি আমি এই জন্য একটা কথা বলেছিলাম কয়েকদিন আগে একটা টেলিভিশন চ্যানেলে, আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আগে এই ফোরামটার আপনি জানেন খালেদ ভাই, আপনি যদি ম্যাজিস্ট্রেসি করেছেন, আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকাল লেভেলে একটা আইন শৃঙ্খলা কমিটি আছে। আগে যখন এই কমিটিতে কথা হতো এবং ওই কমিটিতে সকল শ্রেণী পেশার মানুষ আছেন, বার আছে, সাংবাদিক আছে, পলিটিশিয়ান আছে, সমাজের ব্যবসায়ীরা আছেন, সবাই আছেন। তখন যখন এই বিষয়টা আলোচনা হতো আমি দেখতাম খুব তড়িৎ গতিতে ওটার অ্যাকশন হতো। বাট এখন আমার মনে হয় না যে আগে যেই পরিমাণ তড়িৎ গতিতে অ্যাকশন হতো এখন এটা হয় না। এখন আপনি বলেন তাহলে কি আপনি ব্যর্থ? সামহাউ ইয়েস, আমি ব্যর্থ। যে সমাজের একটা শ্রেণী হয়ে গেছে, এবং শ্রেণী খুব বেশি না কিন্তু, এটা 1% 2%। হ্যাঁ, এই 2% 1% লোক, হ্যাঁ, তারা অনিয়মটাকে নিয়ম বানাতে চায়, এবং যারা চায় তাদের পাওয়ারটাকে আপনি একদম লেস হিসেবে ধরবেন না। আর আমরা যারা এটাকে করতে চাই না, কিংবা আমি এখনো মনে করি খালেদ ভাই, আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই, বিশ্বাসের সাথে বলতে চাই, যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হোক, এখনো আমার মনে হয় 90% রাজনৈতিক দলের নেতাকর্মী ভালো আছেন, ভালো মানুষ, তারা মানুষের জন্য কাজ করতে চান। বাট মানে এটি কোন গবেষণা বা কোন হিসাব বা কোন বিবেচনার উপর আপনি বলতেছেন যে কিছু সংখ্যক মানুষ হয়ে গেছেন এবং তাদের সংখ্যা খুব কম, এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন, একদম রাস্তার মস্তান থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায় পর্যন্ত আছেন, যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন। আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন যারা কোনো না ভাবে ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে, কালো টাকার জোরে, এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান। আর যখন তারা চান তখন আমার মতো যারা রাজনীতি করে এসেছি, আমার বিশ্বাস খালেদ ভাই কিংবা আপনার মতো যারা সৎভাবে সাংবাদিকতা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে করবেন, বিশ্বাস আমার মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি একটা সময় নারায়ণগঞ্জে, আমি তখন এমপি হইনি, আমার মনে হয় 91-92 সনের ঘটনা। তো মানুষ তো আমরা যে সমাজের একটা উঁচু শ্রেণী আছেন, তারাও যেভাবে কথা বলেন, আমি তাদেরকে টু বি অনেস্টলি আমি তাদেরকে অন্তর থেকে রেসপেক্ট করতে পারি না। আপনি জানেন যে নারায়ণগঞ্জে নিষিদ্ধ পল্লী নামে একটা পল্লী ছিল, এবং একটি না কয়েকটা ছিল। তো সেই নিষিদ্ধ পল্লীতে একটা ঘটনা আমি আপনাকে বলতে চাই, যেখান থেকে আমার এই ব্যাপারটাতে আমার ভিতরে ভীষণভাবে বিদ্রোহ জেগেছে। তো হঠাৎ করে আমরা রাস্তার পারে বসেছিলাম, আমরা ফুটপাতে বসতাম, একটা লোক আসলেন, তার গলার মধ্যে জামাইয়ের মানে বিয়ে করেছে, গলার ভিতরে মালা পরা, গ্রামের মানুষ, একদম গ্রামের মানুষ, মুন্সিগঞ্জ থেকে এসছে। তো সে হঠাৎ করে দৌড়ে এসে আমাকে ছিল না, সে আমার লোকজনকে তখন আমাদের ব্যাপকভাবে হত্যা করার চেষ্টা করা হয়, পুলিশ ধরার চেষ্টা করা হয়। সে এসে জিজ্ঞেস করছে, আমরা অনেক লোক বসা একটা জায়গার ভিতরে, তো আমার পর্যন্ত আসতে গেলে তাকে একটা ব্যারিয়ার পেরিয়ে করে আসতে হবে। এসে জিজ্ঞেস করছে, ভাই শামীম ওসমানকে, শামীম ওসমান ভাই কে, কোনটা শামীম ওসমান ভাই, করে খুব কাঁদছে। তখন আমার বন্ধুরা তাকে নিয়ে আসলো, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো ভাই আমার স্ত্রীটাকে জাহাজ থেকে নামার সাথে সাথে এক মহিলা কি জানি খাইয়ে তাকে নিয়ে গেছে। আমি কোথায়? বললো নিষিদ্ধ পল্লীতে। আপনি কি করেছেন? বললো আমি থানায় গেছিলাম। থানায় যাওয়ার পরে কি হয়েছে? আমরা আসলে আপনার এই গল্পটার সঙ্গে আমরা পরিচিত, তারপর আপনি যদি একটু কনক্লুডিং লাইনটা বলতেন আর কি, কারণ আমরা যারা আপনার কথা শুনেছি, আমি শুধু বলতে চাই যে খালেদ ভাই
জি, আমি সেদিন হয়তো আমার জীবনের সবচেয়ে ভালো কাজের মধ্যে একটা কাজ করেছিলাম। ওই নিষিদ্ধ পল্লীতে আমি কোনোদিন দেখিনি ভিতরে কি অবস্থা, বাট এরপরে আমার ভিতরে একটা জিনিস জাগে খালেদ ভাই, যে আপনি অপরাধ বিজ্ঞান নিয়ে পড়েছেন, সমাজ কল্যাণ অনুষদ ঢাকা বিভাগ থেকে আমি তাদেরকে অনুরোধ করি যে ওটার ভিতরে কি অবস্থা জানার জন্য, এবং সেখানে দেখা যায় তারা আমাকে জানায় ওখানে 12 থেকে 15,000 মেয়ে আছে যাদের বয়স, এর মধ্যে 4,500 মেয়ে আছে যাদের বয়স 11 বছরের নিচে। আমার কাছে লজ্জা লাগে, ঘৃণা লাগে। আমি পবিত্র কাবা ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে যে আমি পুনর্বাসন করব, উচ্ছেদ না। এবং আজকে আমি আপনি এটি করেছেন শামীম ভাই, কিন্তু আমি আপনাকে ওই জায়গাটা যদি আপনি বিশ্লেষণ করতেন, মানুষ বুঝতে পারবে যে আমি কার কথাটা বলতে চাচ্ছি। খালেদ ভাই, তখন আমাকে মন্ত্রী হওয়ার প্রপোজাল ছিল। আমি কাবা শরীফ ছুঁয়ে যখন আসলাম, আমি আমার নেত্রী, যাকে আমি মাতৃতুল্য নেত্রী বলি, শেখ হাসিনা, আল্লাহ সাক্ষী, আমি তার কাছে আসি এবং যে বলি আমি যে কাবা শরীফ ছুঁয়ে আমি শপথ করেছি যে আমি এটাকে পুনর্বাসন করব, এবং আমি তাকে এটাও বলি যে এটার মধ্যে বাধা আসবে। কিন্তু প্রতিদিন থানায় 45 লক্ষ টাকা দেওয়া হতো শুধু তখনকার দিনে। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, ভালো কাজ করলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করলে অনেক বেশি বাধা আসবে। আজকে প্রয়াত নাসিম ভাই নাই, মরহুম, উনি চলে গেছেন দুনিয়া থেকে। ডক্টর মোজাম্মেল সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী, উনিও চলে গেছেন। এই দুজনকে ডেকে সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী 4 কোটি টাকা দিয়েছেন, এবং সেই মেয়েগুলিকে আমরা পুনর্বাসিত করেছি এবং সুন্দর একটা জীবনে গেছে। এবং আমার কথা যেটা হচ্ছে, খুব বেশি দিন আগে না, 3-4 বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধ হোলসেল মার্কেটে পরিণত হলো নারায়ণগঞ্জ। তো সেইগুলির ক্ষেত্রে কি আপনি মনে করবেন না যে মানে আপনার দায়, বা আপনি যেহেতু নারায়ণগঞ্জের সবগুলি ভালো কাজের সাথে ওসমান পরিবার জড়িত, খারাপ কাজের দায়ও তাদেরকে একটু নিতে হবে? আমি বলছি আপনাকে, যেমন প্রথমে আসেন আপনি 7 খুনের কথা বললেন খালেদ ভাই, আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল, এবং আমি 45 মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার, আমার যাকে জানানো দরকার, আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে। 2.5 বছর ধরে বাংলাদেশে 1-2টা মিডিয়া, আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেন না, আপনার কাছে যে আমি বলেছিলাম যে 1-2টা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমি 2.5 বছর ওয়েট করেছিলাম। তারপর 2.5 বছর পরে যে আমি পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারে পত্রিকাগুলি সাবমিট করেছিলাম। আমি কিন্তু কোনো বিচার পাইনি, বাট আমি যে কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে। আর মাদকের কথা বলছেন, ট্রু, মাদক নারায়ণগঞ্জেও আছে, মাদক নোয়াখালীতেও আছে, মাদক বাংলাদেশ সব জায়গায় আছে। এই কারণে আমার প্রস্তাবনা যেটা হচ্ছে, যেটা আমি আমার এলাকাতে চেষ্টা করেছি, আমি বলবো যে আমি 100% সাকসেসফুল আমি হই নাই, এবং আমার পক্ষে হওয়া সম্ভবও না, পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব হয় নাই। বাট আমি মনে করি এই কারণে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা উচিত। আমাদের একটা জিনিস করা উচিত, আমরা যারা রাজনীতি করি খালেদ ভাই, যে দলের পরিচয়টা দেখা উচিত না। সমাজে 2 ধরনের মানুষ আছেন, একটা হচ্ছে, কিংবা 4 ধরনের মানুষ আছেন। একটা হচ্ছে খুব ভালো মানুষ, একটা হচ্ছে ভালো মানুষ, একটা হচ্ছে খারাপ মানুষ, একটা হচ্ছে খুব খারাপ মানুষ। এই খুব ভালো মানুষগুলিকে সামনে দিয়ে, ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন, আমরা যদি এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে যদি সমর্থন দেই, আমার মনে হয় যে আমরা 100% না পারলেও অনেকটা পারবো ইনশাল্লাহ মানুষকে শান্তি দিতে। যে আপনি বলেছেন 350 এমপির মধ্যে আপনি সবাইকে পারফেক্ট মনে করেন কিনা, আমি নিজেকেই পারফেক্ট মনে করি না, বাট আমি একটা জিনিস মনে করি, সবার আমার না, পারফেক্টের কথা আমি বলি নাই শামীম ভাই, আমি বলছি 350 জন এমপির কতজনকে আপনি সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ মনে করেন, বা কয়জন সন্ত্রাসী বা দুর্নীতি মুক্ত? দেখেন, আমি যদি আপনাকে এখন এই কথার উত্তর দিতে যাই, তাহলে আপনিও একজন আইনের ছাত্র, আমিও একজন আইনের ছাত্র। তো যেহেতু আপনি আইন করে ম্যাজিস্ট্রেসি করেছেন, আমিও আইন পাশ করেছিলাম সারা বাংলাদেশে, আমি ল পাশ করেছিলাম, এবং একটা ছোটখাটো ছাত্র হিসাবে আমি 6ষ্ঠ স্থান অধিকার করেছিলাম। আমি কেউকেই আমি দোষী বলতে পারি না যতক্ষণ পর্যন্ত তার উপরে দোষ প্রমাণিত না হয়। বাট আপনি যদি জিজ্ঞেস করেন যে আর ইউ স্যাটিসফাইড, আমি বলবো নট ট্রুলি। কঠিন শাস্তি দেওয়ার জন্য দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সত্য তথ্য পেতে।